আসসালামু আলাইকুম। গতকালকে মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই ঘোষণা করে দিয়েছেন তার ফেসবুক পেজের মাধ্যমে। হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদ ঘোষণার সাথে সাথে কিন্তু পঞ্চপাণ্ডবের অধ্যায়টা প্রায় শেষ হয়ে গিয়েছে। পঞ্চপাণ্ডবের ভেতরে কিন্তু একমাত্র মুশফিকুর রহিমই টিকে রয়েছেন, তাও আবার তিনি টেস্টের জন্য অ্যাভেলেবেল। তো এই পঞ্চপাণ্ডবকে ঘিরেই কিন্তু ছিল আমাদের বাংলাদেশের একটি পরিকল্পনা। এই পঞ্চপাণ্ডব চলে যাওয়ায় বাংলাদেশের কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, আমি যদি বলি মুশফিক বা মাহমুদুল্লাহর জন্য বাংলাদেশের ২ বছর পিছিয়ে গেছেন, অবশ্যই আপনি আমাকে গালি দিবেন। তো গালি দিলেও কিছু করার নাই। হ্যাঁ, এটা সত্যি, বাংলাদেশ কিন্তু ২ বছর পিছিয়ে গিয়েছেন এই দুটি মাত্র প্লেয়ারদের জন্য। সেটা কিভাবে, চলুন আমরা একটু জেনে আসি। দেখুন, ২০২৩ সালের বিশ্বকাপই যে আমাদের পঞ্চপাণ্ডবের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছিল, সেটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। তবুও তারা দুজন তাদের কেরিয়ারকে ২ বছর শুধু শুধু টানা হেঁচড়া করেছেন। এই ২ বছরে তারা কি করেছেন? ২০২৩ সালে তারা যদি অবসর ঘোষণা করত, তাহলে যে সম্মানটা পেত এই ২০২৫-এ ঘোষণা করার পর সেই সম্মানটা পেয়েছে, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় অপশনে যদি আসি, তাহলে একবার চিন্তা করুন, বর্তমানে বাংলাদেশের পেস বিভাগ কতটা স্ট্রং। বর্তমানে বাংলাদেশের পেস বিভাগ যেন বিশ্বমানের পেস বিভাগ। আমাদের কাছে ব্যাকআপও রয়েছেন এবং যারা টিমে খেলছেন তারা বিশ্বমানের। মোস্তাফিজ থেকে শুরু করে তানজিদ তামিম, এবাদত এবং খালেদ পর্যন্ত আমাদের কিন্তু বিশ্বমানের ভালো ভালো ফাস্ট বলার রয়েছেন। তাছাড়াও যদি আমরা বিপিএল দিকে একটু নজর দিই, আমাদের কিন্তু উদীয়মান ভালো ভালো ফাস্ট বলার পর্যাপ্ত রিজার্ভ রয়েছে। এটা কিন্তু কখনোই সম্ভব হতো না যদি না মাশরাফি বিন মুর্তজা ২০২০ সালে অবশ্যই ঘোষণা করত। হ্যাঁ, আমি ঠিকই বলছি, একটু ভালো করে ভাবুন। ২০২০ সালে যদি মাশরাফি বিন মুর্তজা তার জায়গাটা না ছাড়তো, তাহলে কিন্তু আমরা এক্সট্রা কোনো ফাস্ট বলার নিয়ে খেলতে পারতাম না। দেখুন, ২০২০ সালের কথা যদি চিন্তা করি, তখন আমাদের মোস্তাফিজ ছিল অটোমেটিক চয়েস। তার সাথে মাশরাফি বিন মুর্তজা যেহেতু ছিল সিনিয়র প্লেয়ার, তিনিও কিন্তু অটোমেটিক চয়েস ছিলেন। আমাদের ৩ নাম্বার বলার হিসেবে আমরা কাকে খেলাতাম? অবশ্যই আপনারা বলবেন তাসকিন আহমেদকে খেলাতাম। হ্যাঁ, তাসকিন আহমেদকে যদি আমরা খেলাতাম, তাহলে কিন্তু আমরা শরীফুলকে কখনো জায়গা দিতে পারতাম না, তার ট্যালেন্টটাকে কখনো যাচাই করতে পারতাম। হাসান মাহমুদের ট্যালেন্টটা কিন্তু আমরা কখনো যাচাই সুযোগই পেতাম না। তাছাড়া যদি বলি, এখন যে নাহিদ রানা আসছেন, নাহিদ রানার মতো প্লেয়ার কিন্তু আমরা পেতামই না। তো মাশরাফি অবশ্যই ঘোষণা করার পর কিন্তু এই প্লেয়ারগুলো আমাদের বের হয়ে এসেছেন। হ্যাঁ, ১-২ বছর যদিও কষ্ট হয়েছে, তবে এখন বর্তমানের কথা চিন্তা করেন আমাদের টিমে ফাস্ট বলারগুলো কীভাবে ইমপ্যাক্ট ফেলছে। তো চলুন বলার থেকে আমরা ব্যাটসম্যানে চলে যাই। দেখুন, দুটি ট্যালেন্টেড ব্যাটসম্যান পেয়েছি। প্রথমত যদি বলি তাওহিদ হৃদয়, তার সাথে যদি বলি আমি জাকির আলী অনিক। হ্যাঁ, এই দুজন যে আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে, সেটার কোনো সন্দেহ নেই। এই দুজন বিশ্বমানের একটা ব্যাটসম্যান পেয়েছি আমাদের বাংলাদেশকে। এখন মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম যদি ২ বছর আগে অবশ্য ঘোষণা করে নিতেন, তাহলে আরও ২টা অপশন কিন্তু আমাদের বেড়েই যেত। আমাদের রিজার্ভে যে প্লেয়াররা রয়েছেন, তাদেরকে যদি আমরা ২টা বছর খেলাতে পারতাম, তাদেরকে যদি একটু যাচাই বাছাই করে দেখতে পারতাম, ২০২৫-এ এসে কিন্তু আমাদের বাংলাদেশ টিমটার ২টা ব্যাটসম্যান এক্সট্রা পেতাম বা ভালো মানের বিশ্বমানের ব্যাটসম্যান পেতাম। আপনি তানজিদ হাসান তামিমের কথা চিন্তা করেন। তানজিদ হাসান তামিম কিন্তু যখন এসেছে তখন আহামরি পারফরমেন্স করেছে তেমনটা কিন্তু নয়। এখন দেখুন, টুকটাক তানজিদ হাসান তামিম ন্যাশনাল টিমে খেলার মতো একটা প্লেয়ার। হ্যাঁ, তাকে আপনি ২ বছর সময় দিয়েছেন, আপনি ট্যুর করিয়েছেন, তো তিনি কিন্তু ভালোই অভিজ্ঞ হয়েছেন। তো তাওহিদ হৃদয়েরও কিন্তু আপনি সুযোগ দিয়েছেন, যার ফলে তাওহিদ হৃদয় বা জাকির আলী অনিকের মতো আমরা ২টা ভালো ব্যাটসম্যান পেয়েছি। তো আপনাদের কি মনে হয়? আপনারা কি আমার এই কথার সাথে একমত নাকি? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।